আচ্ছা, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই যে লাস্ট ক্লাসে আমরা কিন্তু এই একই অ্যাপারেটাসটা ইউজ করেছিলাম, সেটা হচ্ছে আমাদের মেইন যে সেটআপটা, হাইড্রোলিক বেঞ্চ। এই হাইড্রোলিক বেঞ্চে যেটা হয় যে এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, এটা কি বলে? এটা হচ্ছে আমাদের ভেঞ্চুরি মিটার। লাস্ট ক্লাসে আমরা এই জায়গাতে একটা ভেঞ্চুরি ইউজ করেছিলাম, যার ভেতর দিয়ে ওয়াটারটা ফ্লো করেছিল, এবং এখানে 11টা পিজোমিটার ছিল। বাট আজকে আমরা এখানে সেটআপটা চেঞ্জ করে দিয়েছি। বেসিক্যালি এখানে যেটা হয় যে এই যে হাইড্রোলিক বেঞ্চটা আছে, এটা হচ্ছে আমাদের যেই ভেঞ্চুরি মিটারটা সেটা। সো ভেঞ্চুরি মিটারের সাথে কয়েকটা পিজোমিটার ইনসার্ট করা থাকে। আমরা মেইনলি এখানে 3টা পিজোমিটার নিয়ে কাজ করব। তো এই হাইড্রোলিক বেঞ্চে এখানে খেয়াল করে দেখো, এখানে একটা স্ক্রু আছে, এখানে আর একটা স্ক্রু আছে। এই দুইটা স্ক্রুর মাঝে এই বাকি মধ্যবর্তী যে অংশটা, সেটা হচ্ছে আমাদের ভেঞ্চুরিমিটার। তো আমরা চাইলে এই স্ক্রুটা খুলে এখানে ভেঞ্চুরিমিটার ইউজ করতে পারি, বা অরিফিস মিটার ইউজ করতে পারি, বা ভেঞ্চুরি ইউজ করতে পারি। হ্যাঁ, তো আমরা বেসিক্যালি একই সেটআপে বাট আমরা বিভিন্ন অ্যাপারেটাস এটার সাথে কানেক্ট করতে পারি। বুঝতে পারছো? জিনিসটাকে বুঝতে পারছো তোমরা? জি স্যার। আচ্ছা, তাহলে আজকে আমরা যেটা করেছি, আমাদের এইখানে যে দুইটা স্ক্রু আছে, এই দুইটা স্ক্রুর মাঝে আমরা একটা পাইপ ইনসার্ট করেছি, যেটা পাইপে অ্যাকচুয়ালি একটা ভেন্টিলেটর অ্যাটাচ আছে। সো এখন ওয়াটারটা কি করবে, এই লেফট সাইড থেকে রাইট সাইডে এই ভেন্টিলেটরের ভেতর দিয়ে ফ্লো করবে, ফ্লো করে এই মেজারিং ট্যাঙ্কে এসে জমা হচ্ছে। তো ফার্স্টে আমাদের যেটা করতে হবে যে স্টেডি ফ্লো কন্ডিশন আসা পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। এখানে আমাদের যে 3টা সেকশনের কথা বলেছিলাম, 3টা সেকশনে 3টা পিজোমিটার ইনসার্ট করা আছে। আমাদের মেইনলি প্রথম 2টা পিজোমিটার, মানে কনভার্জেন্স সেকশনের পিজোমিটার আর ডাইভার্জেন্স সেকশনের পিজোমিটারটাকে আমাকে, সরি, কনভার্জেন্স সেকশন এবং থ্রট সেকশনের পিজোমিটারের আমরা রিড নিই। আচ্ছা, খেয়াল করে দেখো, এখানে ওয়াটারটা কিন্তু ফ্লো হচ্ছে কি লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে, মানে কনভার্জিং সেকশন থেকে ডাইভার্জিং সেকশনের দিকে। তার মানে ওয়াটারটা ফার্স্টে কি কনভার্জ হচ্ছে, হয়ে কম এরিয়াতে আসছে, তারপরে আবার ডাইভার্স হচ্ছে, ডাইভার্স হয়ে বেশি এরিয়ার দিকে যাচ্ছে। সো এখানে কনভার্জিং সেকশনে একটা দেখো হাত দিয়ে যেটা ধরা আছে যে পাইপটা, এটা হচ্ছে কনভার্জিং সেকশনের যে পিজোমিটারটা সেটা। আর 2 নম্বর যে পিজোমিটারটা, যে পাইপ লাগানো আছে দেখো, এই পাইপটা এটা হচ্ছে থ্রট সেকশনের পিজোমিটারকে কানেক্ট করা আছে। আর লাস্টে যে পিজোমিটারটা আছে এটা হচ্ছে যে 3 নম্বর যে পিজোমিটারটা, যে ডাইভার্জিং সেকশনের পিজোমিটারটা সেটা। আমাদেরকে প্রথম 2টা পিজোমিটার নিয়ে রিডিংটা নিতে হবে। এই যে পাইপগুলো দেখতে পাচ্ছি, এই পাইপগুলো দেখো পেছনে পিজোমিটার রাখা আছে, এই পিজোমিটারের সাথে কানেক্ট করা আছে স্ক্রু দিয়ে। সো এই পাইপ দিয়ে ওয়াটারটা ফ্লো করে পিজোমিটারে আমরা একটা রিডিং পাবো। তোমরা যদি খেয়াল করে দেখো যে এখানে কিন্তু মাঝের যে ক্রস সেকশন এরিয়াটা 2 নম্বর পিজোমিটার বরাবর, এখানে কিন্তু এরিয়াটা কমে গেছে, মিনিমাম এরিয়া কনভার্স হয়েছে, তারপরে ডাইভার্স হয়ে গেছে। এখানে যে পিজোমিটার রিডিংটা, এটা কিন্তু ফ্ল্যাকচুয়েট করতেছে অলরেডি, এখনো স্টিডি ফ্লো কিন্তু কন্ডিশন এখানে অ্যাপ্লাই এখনো পর্যন্ত কিন্তু আসে নাই। 2 নম্বর সেকশনে এখানে আছে, 1 নম্বর সেকশনে এখানে আছে। যখনই ম্যানোমিটারের রিডিংটা, মানে পিজোমিটার রিডিং গুলো কনস্ট্যান্ট হয়ে যাবে, তখন যেমন দেখো এখানে পিজোমিটার রিডিংটা কিন্তু কনস্ট্যান্ট হয়ে গেছে। 1 নম্বর এবং 2 নম্বর পিজোমিটারে যখন রিডিংটা কনস্ট্যান্ট হয়ে যাবে বা ফ্ল্যাকচুয়েট করা অফ হয়ে যাবে, তখন আমরা H1 এবং H2 দুইটা পিজোমিটারের রিডিং নিব। পিজোমিটার রিডিং নেওয়া যদি হয়ে যায়, দেন আমরা যেটা করব, আমাদের যে অ্যাকচুয়াল ডিসচার্জ মেজার করার যে ইয়েটা আছে, ধরো এই অবস্থাতে এই যে ওয়াটার ট্যাঙ্ক এর মধ্যে যে ওয়াটারের হাইটটা, সেটা মোরলেস ধরো যে হচ্ছে 7 বা 8 মতো আছে। তাহলে টি টাইম পরে এর হাইটটা ধরো হয়ে গেল 15। ঠিক আছে, এখন ধরো এই লেভেলে আছে, আর পরবর্তীতে ধরো যে এই লেভেলে চলে আসলো। তাহলে দুইটা লেভেলের মধ্যে যে ডিফারেন্সটা, সেটা আমাকে নিয়ে ক্রস সেকশনাল এরিয়াতে যদি মাল্টিপ্লাই করি, তাহলে আমরা ভলিউম পেয়ে যাবো।
কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা কোশ্চেন থাকলে এখনই করো। আচ্ছা, তাহলে আমরা যেটা এতক্ষণ দেখলাম, যে আমাদের ভিডিওটা দেখলাম, ভিডিওতে আমরা কি কি রিডিং নেব বলতো? আমরা যে এক্সপেরিমেন্টটা করলাম এখান থেকে কি কি রিডিং আমি এক্সপেরিমেন্টালি নিব, রেকর্ড করব কি কি রিডিং? স্যার, টাইমটা রেকর্ড করব। Sir, initial point gauge তো sir আর final point gauge। ইনিশিয়াল পয়েন্ট গেজ রিডিং, ফাইনাল পয়েন্ট গেজ রিডিং করব, টাইম নিব, আর কি নিব? H1 and H2। H1 এন্ড H2 নিব, আর আর কিছু কি নিব? আর কিছু নেওয়া লাগবে না, বাকি ক্যালকুলেশন ভলিউমটা এগুলো দিয়ে করতে পারবো। ভলিউম তো আমি হচ্ছে এরিয়া জানি, আর H1 H2 নিচ্ছি, সেখান থেকে আমরা পেয়ে যাবো, মানে ইনিশিয়াল রিডিং আর ফাইনাল রিডিং নিয়েছি, এখান থেকে পেয়ে যাবো। সো আশা করি ক্যালকুলেশন প্রবলেম হওয়ার কথা না। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার এখানে টেম্পারেচার অফ ওয়াটার এটা দরকার নাই বলেছি, এটা অ্যাকচুয়ালি রিডান্স নাম্বারের জন্য দরকার হবে, বাট রিডান্স নাম্বারটা তোমাদের ক্যালকুলেট করা লাগবে না। জি স্যার। আচ্ছা, নেক্সট একটা টপিক আছে আমাদের, সেটা হচ্ছে একটা মোস্ট কমন একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে why the diverging angle is smaller than converging angle for ভেন্চুরিমিটার। আমরা যদি ভেন্চুরিমিটারের ফিগারটা খেয়াল করি, অরিজিনাল ফিগারটাই আমরা দেখি, এটা হচ্ছে আমাদের যে ভেন্চুরিমিটারটা আমরা ইউজ করেছি, সেটা ওয়াটারটা এই সাইড থেকে ফ্লো করে এই সাইডে চলে যায়। এটা হচ্ছে কনভার্জিং সেকশন, আর এটা হচ্ছে ডাইভার্জিং সেকশন। কনভার্জিং সেকশনের লেন্থটা দেখো কম, আর ডাইভার্জিং সেকশনের লেন্থটা কি বেশি না? সো যেটা হয়েছে এখানে, কনভার্জিং সেকশনে কি এই স্লোপটা কি কম না বেশি? বেশি। বেশি। আর ডাইভার্জিং সেকশনের স্লোপটা কম। তার মানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, কনভার্সনটা যত স্টিপ স্লোপে হচ্ছে বা যত যত তাড়াতাড়ি হচ্ছে, ডাইভার্সনটা কি অনেক আস্তে আস্তে হচ্ছে, অনেক গ্র্যাজুয়ালি হচ্ছে। গ্র্যাজুয়ালি আস্তে 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 সে আগের যে ডায়ামিটার ছিল সেটাতে আসতেছে। তার মানে এখানে অ্যাকচুয়ালি ডাইভার্জিং সেকশনের অ্যাঙ্গেলটাকে বা স্লোপটাকে অনেক কম রাখা হয়। কেন হয় এটা? এর কয়েকটা কারণ আছে। নাম্বার ওয়ান হচ্ছে টু অ্যাভয়েড ফ্লো সেপারেশন। এই ফ্লো সেপারেশন জিনিসটা কি অ্যাকচুয়ালি, আমরা এখানে যে এই যে এরিয়া A1 A2 আমরা কাউন্ট করেছি, এগুলোর থেকে তো A1 A2 থেকে কিন্তু আমরা কি আমাদের যে থিওরিটিক্যাল যে ডিসচার্জের ইকুয়েশন গুলো সেগুলো কিন্তু ডিরাইভ আসছে, তাই না? তাই তো নাকি? জি স্যার। আমরা যখন এখানে থিওরিটিক্যাল ডিসচার্জ মেজার করেছি, ক্যালকুলেশন করেছি, তখন কি সেখানে A1 ছিল, আমাদের ইকুয়েশনে কিন্তু A1 আছে, A2 আছে। তো আমরা A1 A2 বলতে কি বোঝাচ্ছি? আমাদের এখানে ক্রস সেকশনাল যে হোল এরিয়াটা আছে, সেই এরিয়াটা, ভেন্চুরিমিটারের এরিয়াটা, ক্রস সেকশনাল এরিয়া। ফ্লো সেপারেশন মানে হচ্ছে ওয়াটারটা এই টোটাল যে ক্রস সেকশন আছে, টোটাল ক্রস সেকশন জুড়ে ফ্লো না হয়ে, বা ইন্টার ক্রস সেকশন জুড়ে ফ্লো না হয়ে পার্শিয়াল একটা এরিয়াতে ফ্লো করে। ধরো ক্রস সেকশনাল এরিয়াটা হচ্ছে এটা, এই হচ্ছে পাইপ, এটা হচ্ছে টোটাল ক্রস সেকশন এরিয়া। ওয়াটারটা টোটাল ক্রস সেকশন এরিয়াতে ফ্লো না হয়ে দেখা যাচ্ছে ওয়াটারটা এভাবে ফ্লো করতেছে। তার মানে ওয়াটারটা পাইপের যে সারফেস আছে বা ভেন্টিমিটারের যে ইনার সারফেস আছে, সেই সারফেসে টাচ করতেছে না। এখানে একটা ভয়েড, এখানে একটা ভয়েড ক্রিয়েট হয়ে যাচ্ছে। তাহলে এই কেসে ওয়াটারের যে আমরা বলতেছি যে কি, যে ভেন্টিমিটারের ইনার এরিয়া A1, ওয়াটারের ফ্লোয়িং এরিয়াটাও A1। এটা হচ্ছে কি, যখন ওয়াটারটা টোটাল ইন্টায়ার ক্রস সেকশন জুড়ে ফ্লো করতেছে। বাট এই কেসে এরিয়াটা ধরো এটা হচ্ছে A1, আর ওয়াটারের যে এরিয়াটা সেটা ধরো যে A প্রাইম, দুইটা কিন্তু ডিফারেন্ট হয়ে গেল।
এটাকে আমরা বলতেছি ফ্লো সেপারেশন। যদি ফ্লো সেপারেশন হয়ে যায় মানে ওয়াটার পাইপের সারফেস আর ওয়াটার সারফেসের মধ্যে যদি একটা ভয়েড ক্রিয়েট হয়ে যায়, এটাকে বলতেছি ফ্লো সেপারেশন। এই ফ্লো সেপারেশন যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ইকুয়েশন গুলো ছিল সেগুলো কিন্তু ভ্যালিড থাকবে না। বুঝতে পারছো তোমরা? সবাই কি বুঝতে পারছো? যদি একটু আবার বলতেন কি বলবো আবার? স্যার ভয়েডের ব্যাপারটা। স্যার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে স্যার, একবার একটু বলুন। ওয়াটারটা যদি টোটাল ক্রস সেকশন জুড়ে ফ্লো করে তাহলে আমরা যেটা ধরে নিয়েছি যে ক্রস সেকশনাল এরিয়া অফ ভেঞ্চুরিমিটার আর ক্রস সেকশন এরিয়া অফ দি ফ্লো দুইটা কি সেম না? জি স্যার। কিন্তু ওয়াটারটা যদি টোটাল ক্রস সেকশন জুড়ে ফ্লো না হয়, একটা পার্শিয়াল অংশ জুড়ে ফ্লো হয়, বাকি অংশটা ফাঁকা থাকে, ধরো ওই জায়গাতে এয়ার আছে, তাহলে কি হবে? এরিয়াটা আরো কম, ক্রস ফ্লো এরিয়াটা কি আরো কম হচ্ছে, তাই তো নাকি? আমাদের এখানে যে কিউ ইকুয়াল টু এ ভি, এটা কি অ্যাকচুয়ালি? এই এরিয়াটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্লো এরিয়া, যে এরিয়াটুকু দিয়ে ফ্লো হচ্ছে, ক্রস সেকশনাল এরিয়া অফ দি ফ্লো। তা আমাদের এই কেসে আমরা যেটা করতেছি কি, যে আমাদের ভেঞ্চুরিমিটারের টোটাল যে ক্রস সেকশনাল এরিয়া সেটাকে আমরা ফ্লো এরিয়া ধরে নিচ্ছি। তার মানে কি টোটাল ইন্টায়ার এরিয়া দিয়ে অর্ডারটা ফ্লো করতেছে। আর যদি এমন হয় যে অর্ডারটা ফ্লোটা সেপারেট হয়ে গেছে, মানে কি অর্ডারটা টোটাল ইন্টায়ার ক্রস সেকশন জুড়ে ফ্লো করতেছে না, তখন এই এর ভ্যালুটা কি মডিফাই হয়ে যাবে, তাই না? জি স্যার। টোটাল ক্রস সেকশন এরিয়া হলো A1 ছিল, আর এটা ফ্লো করতে ধরো এ প্রাইম এরিয়া জুড়ে। এ প্রাইমটা অবভিয়াসলি A1 থেকে ছোট এরিয়া, বাকি যে এরিয়াটা আছে সেই এরিয়াতে ধরো ওয়াটারটা ওই জায়গাতে ওয়াটার নাই, ওখানে এয়ার আছে। তার মানে ওয়াটারের যে সারফেসটা আছে, এই সারফেসটা ওয়াটারের সারফেসটা পাইপের সারফেসকে টাচ করতেছে না, এর মাঝে একটা ভয়েড ক্রিয়েট হয়ে যাচ্ছে। ধরো আমি যদি ক্রস সেকশন খেয়াল করি, ধরো পাইপের ক্রস সেকশন হচ্ছে এইরকম সার্কুলার, আর ওয়াটার ফ্লো করতেছে ধরো এই অংশ জুড়ে, চারপাশে একটা ভয়েড ক্রিয়েট হয়ে যাচ্ছে, ওয়াটারের সারফেস আর পাইপের সারফেসের মাঝামাঝি একটা ভয়েড ক্রিয়েট হয়ে গেছে। তাহলে এরকম কেসকে আমরা বলতেছি ফ্লো সেপারেশন। এটা যাতে না হয় তাই আমাদেরকে ডাইভার্জিং অ্যাঙ্গেলটা ছোট রাখতে হবে। আমাদের ডাইভার্জিং অ্যাঙ্গেলটা যদি বড় হয় তার মানে কি হঠাৎ করে ডাইভার্স হয়ে যাচ্ছে সাডেনলি। ধরো এই পাইপটা ছিল এরকম, একটা থ্রট সেকশনটা এরকম চিকন, ডাইভার্জিং সেকশনটা এরকম, তাহলে একটা চিকন পাইপ আর একটা মোটা পাইপ দুটাকে কানেক্ট করা আছে। তাহলে কি হচ্ছে, এখানে ওয়াটার যখন এখানে ফ্লো করতেছে তখন হঠাৎ করে কি এক্সপ্যান্ড করতেছে না, হঠাৎ করে ফ্লোটা এক্সপ্যান্ড করতেছে সাডেনলি। আমাদের ভেঞ্চুরিমিটার কিন্তু গ্র্যাজুয়ালি এক্সপ্যান্ড করছে, আস্তে আস্তে এরিয়াটা বাড়ছে, বাট এখানে কি হচ্ছে গ্র্যাজুয়ালি না হয়ে এখানে সাডেনলি এক্সপ্যান্ড করে। সো সাডেনলি এক্সপ্যান্ড করলে এই ফ্লো সেপারেশনটা হয়। তো এটা মিনিমাইজ করার জন্য আমাদেরকে গ্র্যাজুয়ালি ইন্ট্রোডিউস করতে হচ্ছে ডাইভারশনটাকে। এই জন্য আমাদেরকে এখানে ফ্লো অ্যাঙ্গেলটাকে কম রাখতে হবে, এই ডাইভার্জিং অ্যাঙ্গেলটাকে কম রাখতে হবে 5 to 7। নাম্বার 2 হচ্ছে রিভার্স ফ্লো। যদি ডাইভার্জিং অ্যাঙ্গেলটা অনেক বেশি হয়, মানে আমরা যেটা বললাম যদি সাডেনলি হয়ে যায় এই এক্সপ্যানশনটা, তাহলে যেটা হবে ওয়াটার যখন এখানে ফ্লো করতেছে তখন এখানে ভর্টেক্স ক্রিয়েট হবে, এরকম ভর্টেক্স ক্রিয়েট হবে। এই ভর্টেক্স ক্রিয়েট হওয়ার কারণে মানে পানির মধ্যে একটা ঘূর্ণি ক্রিয়েট হবে। পানি যখন সামনের দিকে না যে উল্টা ঘুরে ডিরেকশন ঘুরে অপোজিট ডিরেকশনে যাওয়ার ট্রাই করবে, এটাকে বলতেছি রিভার্স ফ্লো। তো যদি রিভার্স ফ্লো হয় তখন আর ওই ফ্লোটা স্টিডি ফ্লো থাকবে না। তাহলে এই একই জিনিসের সাথে অনেকগুলো রিলেটেড। নাম্বার 1 হচ্ছে যে রিভার্স ফ্লো হওয়া যাবে না, এটা অ্যাভয়েড করার জন্য আমাকে ডাইভার্জিং অ্যাঙ্গেলটা কম রাখতে হবে। নাম্বার 2 হচ্ছে আমাকে অবশ্যই যদি রিভার্স ফ্লো হয়ে যায় স্টেডি ফ্লো আর থাকবে না, আর স্টেডি ফ্লো যদি না থাকে তাহলে কিন্তু আমরা বাউন্ডারি থিওরেমটাও অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে পারবো না। এই জন্য আমাদেরকে স্টেডি ফ্লো কন্ডিশনটাও কিন্তু মেনটেন করতে হবে। আর 3 নাম্বার হচ্ছে যখন এখানে এই যে ভর্টেক্স ক্রিয়েট হচ্ছে, এই ভর্টেক্স যখন ক্রিয়েট হচ্ছে এখানে লস হচ্ছে। সাডেনলি যখন এক্সপ্যান্ড করে যায় পাইপটা বা সাডেনলি যখন কন্ট্রাক্ট হয়ে যায় পাইপটা তখন এখানে লস হয়, এটা হচ্ছে মাইনর লস। তো এখানে অ্যাকচুয়ালি এই যে ওয়াটারের মধ্যে যে ভর্টেক্স ক্রিয়েট হচ্ছে মানে ঘূর্ণি ক্রিয়েট হচ্ছে, এর কারণে এখানে এনার্জি লস হচ্ছে। সো আলটিমেটলি যেটা হবে যে আমি এই 1 নাম্বার পিজোমিটারের যে
এখানে যে টোটাল এনার্জি পাবো, এখানে টোটাল এনার্জি অনেক কম পাবো, হেড লসটার পরিমাণ অনেক বেড়ে যাবে। সেই জন্য আমাকে এই এনার্জি ফ্লোটাকে রিডিউস করার জন্য, মানে অ্যাকচুয়ালি এখানে এনার্জির যে লসটা এটাকে রিডিউস করার জন্য আমাদেরকে এখানে ডাইভার্জিং অ্যাঙ্গেলটা যথাসম্ভব কম রাখতে হবে। সেটা আইডিয়াল কন্ডিশন হচ্ছে 5 to 7 ডিগ্রি। সবাই কি ক্লিয়ার হয়েছে? Yes, sir. কারো কোনো কোশ্চেন আছে? তাহলে ফ্লো সেপারেশন কি জিনিস সেটা বুঝছো, আর রিভার্স ফ্লো কখন কিভাবে হচ্ছে সেটা বুঝতে পারছো, স্টেডি ফ্লো রাখতে হচ্ছে কেন সেটাও বুঝতে পারছো, এনার্জি লসটা কোথায় হচ্ছে সেটাও বুঝতে পারছো। এই সবগুলোর জন্যই আমাকে ডাইভার্জিং অ্যাঙ্গেলটা কম রাখতে হচ্ছে। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে ইন্টার এই এক্সপেরিমেন্ট নিয়ে? স্যার সিটা কিভাবে আসছিল ওটা একটু আরেকটু বললে ভালো হতো স্যার, ওই এন্টি লগ দিয়ে স্যার, এন্টি লগের ব্যাপারটা স্যার। আচ্ছা, এই কোশ্চেনে খেয়াল করো, ইকুয়েশনটা কি, যে কোনো একটা পয়েন্ট ধরো, দুইটা পয়েন্ট, একটা পয়েন্ট হচ্ছে QA1 H1 আর একটা হচ্ছে QA2 H2, দুইটা পয়েন্ট। হ্যাঁ, আমাদের মেইন ইকুয়েশনটা ছিল এটা। ঠিক আছে, এই মেইন ইকুয়েশনে আমরা দুইটা পয়েন্টের ভ্যালু বসাইছি। ঠিক আছে, আমাদের নরমাল ইকুয়েশন কি, যে y = mx + c, তাহলে এখানে কি একবার y1 x1 বসাতে পারি, একবার y2 x2 বসাতে পারি, জি তাই স্যার। না? তাহলে আমরা যদি এভাবে বের করি তাহলে কি আমাদের ঢাল বের করতে পারবো? ঢাল কি ছিল? ঢালের ইকুয়েশন কি এরকম ছিল না? জি স্যার। তো এখানে তো সবগুলোতে লগ আছে, সবগুলোর ক্ষেত্রে লগ আছে, তাহলে আমাদের n কি হবে? log QA1 minus log QA2 ডিভাইড বাই কি আসবে? log H1 minus log H2। ওকে, জি স্যার। লগ লগ থাকলে কি, লগের ক্ষেত্রে মাইনাস থাকলে কি হয়, সেটাকে আমাকে ভাগাকারে লিখতে পারি না? জি স্যার। log QA1 minus log QA2 মানে কি, log QA1 by log QA2। মাইনাস থাকলে ভাগ আকারে লিখতে পারি, যদি যোগ থাকতো তাহলে কি গুণ আকারে লিখতাম। জি স্যার। তো এটা হচ্ছে n এর ইকুয়েশন। দেন আমরা আসছি c এর ইকুয়েশনে। তাহলে আমাদের মেইন ইকুয়েশনটা ছিল এরকম একটা ইকুয়েশন। তো সেখানে এই মেইন ইকুয়েশনে আমরা ধরো একটা ভ্যালু বসালাম QA1 আর H1। তাহলে আমাদের ইকুয়েশনটা আসলো এরকম, log QA1 plus c log c = n log H1। তাহলে এখান থেকে যদি আমরা বের করি log c = কত, পক্ষান্তর করো, log QA1 minus n log H1 না? জি স্যার। তাহলে log c = যদি এটা হয় তাহলে c = কত, অ্যান্টি লগ করতে হবে। সো অ্যান্টি লগ অফ এত, এটাই তো c। এখানে এই যে এক্সট্রা একটা অ্যান্টি লেখা আছে, এটা হবে না। বুঝতে পারছো? জি স্যার, থ্যাংক ইউ স্যার, ক্লিয়ার। আচ্ছা, আর কার কোনো কোশ্চেন আছে? এই ক্যালিব্রেশন করার যে প্রসেসটা, এটা খুব ভালো করে মনে রাখো, কারণ আমাদের এই ল্যাবে আমাদেরকে আরো কয়েকটা এক্সপেরিমেন্টের ক্ষেত্রে ক্যালিব্রেশন করতে হবে। প্লাস থার্ড ইয়ারে উঠলে 374 আছে, WRE
ল্যাব 1 সেখানেও তোমাদেরকে এই একই প্রসেসে ক্যালিব্রেশন করতে হবে, সেম প্রসেস, লগ লগ গ্রাফ পেপারে গ্রাফ ড্র করে সি আর এন এর ভ্যালু বের করা। ঠিক আছে তাহলে ওকে, তোমরা তাহলে এখন 10 মিনিট পরো, 12টা 10-এ আমরা তোমাদের ভাইভা স্টার্ট করবো। আর যাদের কালকে গত ক্লাসে ভাইভা হয় নাই তাদের ভাইভাটা আগে নিব। তোমরা 10 মিনিট স্টাডি করো। স্যার আজকে ভাইবাটা না নিলে হয় না স্যার, আগের দিনকে নিয়েছিলেন স্যার। না ভাইভা নিলে হয় না, ভাইভা নিতেই হবে, টাইম নেই। পড়াশোনা করে আসো, দেন আমরা 12টা 10-এর দিকে শুরু করবো।